আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। আমেরিকা যুক্তরাষ্ট্রের হার হয়েছে একথা শুনতে যেমন ভালো লাগে, বিশ্বাস করতে তেমনি হয় কষ্ট। কারণ আমেরিকা সে কি আবার হারতে পারে? গতকাল আমরা পদাতিক থেকে দুটো গুরুত্বপূর্ণ সংবাদ পাঠ করেছি। এক নম্বর সংবাদ ছিল আমেরিকার অপারেশন এপিক ফিউরির আনুষ্ঠানিক সমাপ্তি। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডম তাকেও বন্ধ করে দিয়েছে। এখন এই দুটি বড় ঘটনা যে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে দিল, কিন্তু কেন? অনেক মানুষই বিশ্বাস করতে পারছিলেন না আদৌ এই সংবাদ দুটি সত্য কিনা। তো এখন এই দুটি সংবাদ 100% সত্য। সারা পৃথিবীর খবরের কাগজে, টেলিভিশন মিডিয়াতে এই খবর সম্প্রচারিত হয়েছে পরপর। এখন যে প্রশ্ন ছিল, সত্যি সত্যি কি আমেরিকা হার মানলো? তারপরে আরো একগুচ্ছ প্রশ্ন, ইসরায়েল তারা কি মেনে নেবে আমেরিকা পরাজয় স্বীকার করলেও? ইসরায়েল শুনবে না, ইসরায়েল ইরানে যুদ্ধ করবে। এক অদ্ভুত সন্দিগ্ধতা তৈরি হয়েছে আমাদের অসংখ্য দর্শক মন্ডলীর মধ্যে। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ইসরায়েল বা আমেরিকা তারা পরাস্ত হতে পারে, তারা হার মানতে পারে। এখন প্রশ্ন হলো, যদি আমেরিকা পরাস্ত হয়, আমেরিকা যদি হার মেনে নেয়, আমেরিকা যদি তার অপারেশন ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বন্ধ করে, ইসরায়েল কত বড় শক্তি যে সে একা যুদ্ধ চালাবে ইরানের বিরুদ্ধে এবং সেটা আমেরিকার সহযোগিতা ছাড়া? এক অসম্ভব কথা। কিন্তু মূল যে প্রশ্নটা, যে আমেরিকা কেন এইরকম সিদ্ধান্ত গ্রহণ করতে গেল, ইরানের সঙ্গে একটা মহাযুদ্ধ করে ইরানকে ধ্বংস না করে এমনি এমনি কেন আমেরিকা হার মানলো? চলুন সেই রহস্য আমরা আজকে জানার চেষ্টা করি। সকল দর্শক মন্ডলীকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। আজ অর্থাৎ 7ই মে 2026 সাল। সবচাইতে বড় খবর এই মুহূর্তে, সৌদি আরব তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের আর কৃতদাস থাকছে না। আমেরিকাকে সপাটে গালে থাপ্পড় লাগিয়ে জানিয়েছে যে আরবের মাটি, আরবের আকাশ, এমনকি আরবের মাটিতে তৈরি আমেরিকার সেনা ছাউনিকে আর ব্যবহার করবার অনুমতি দিচ্ছে না সৌদি আরব। আর এই একটা খবরে সারা পৃথিবীতে এক তুমুল হইচই শুরু হয়েছে। সৌদি আরব যারা এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হিলনে চলেছে, সারা মুসলিম বিশ্বের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সৌদি আরব এতদিন আমেরিকার বন্ধু থেকেছে, সেই সৌদি আরব হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আর যার চাপে পড়ে, সৌদি আরবের চাপে পড়েই আমেরিকা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে। এই খবরে পশ্চিম দুনিয়া 6 লাফ। এমবিএস এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সুবিদিত ছিল। মাত্র 3 মাস আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এমবিএস কে পাশে বসিয়ে আমেরিকার সাংবাদিকদের কড়া প্রশ্নের উত্তর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, যাতে এমবিএস কে কোনোভাবে কোনো সাংবাদিক আক্রমণ করতে না পারে। এমন এমবিএস আমেরিকাতে আগামী কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা ইনভেস্ট করার, আমেরিকায় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। অথচ আজ হঠাৎ করে আমেরিকা আর সৌদি আরব তারা আর বন্ধু নেই। এটাই এই মুহূর্তে সবচাইতে বড় খবর। তবে এতেও অনেকের সন্দেহ থাকবে যে সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কখনো ভাঙতে পারবে না, এ হতেই পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, বিশ্ব রাজনীতিতে কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের স্থায়ী বন্ধু হতে পারে না, স্থায়ী শত্রু হতে পারে না। সমুদ্রের জল যেমন কখনো স্থির থাকে না, ঢেউ চলমান, তেমনি বিশ্ব রাজনীতির ঢেউ চলমান। এতদিন সৌদি আরব আমেরিকার বন্ধু ছিল, তাই সারা জীবন আমেরিকার বন্ধুত্বই বজায় রাখতে হবে সৌদি আরবকে, এমন কোনো কথা নেই। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এত বড় সড়ক পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের কারণে সৌদি আরবের পক্ষে আর আমেরিকার সঙ্গে সেই আগের পুরনো বন্ধুত্ব বজায় রাখা সম্ভব না। তার সহজ কথার উত্তর এই যে এই মুহূর্তে আরব আমিরাত, দুবাই বা আবুধাবি, শারজা, এই শহর বিশিষ্ট যে দেশ, সেই দেশ এখন ইসরায়েলের অংশ হয়ে গেছে। জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে আরব আমিরাত মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই আরবের মাটিতে এখন ইসরায়েলি আইডিএফ সেনা অবস্থান করছে। আর ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে সমস্ত সামরিক অস্ত্রশস্ত্র এখন আরব আমিরাতের মাটিতে। আর সেই বলেই আরব আমিরাত ওপেক থেকে তারা সদস্যপদকে খারিজ করে নিয়েছে, কারণ তারা সৌদি আরবের আর নেতৃত্ব মানতে চাইছে না, কারণ ইসরায়েল সৌদি আরবকে কখনোই পছন্দ করে না।
তাই আরব দুনিয়াতে বড় সড়ো পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে, যে পরিবর্তনের কারণে এই মুহূর্তে সৌদি আরব বুঝতে পেরেছে ইরান যে পথে চলেছে, স্বাধীনতার পথে, শক্তি অর্জনের পথে, সেই পথই সেরা পথ। তাই সৌদি আরব এখন ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে মরিয়া। তাই আরব বিশ্বে এখন নতুন সমীকরণ। গোটা আরব দুনিয়াতে নিঃসন্দেহে সৌদি আরব সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, আর এই সৌদি আরবের কাছেই গোটা পৃথিবীর অর্থনীতি নির্ভরশীল। গোটা পৃথিবীতে সৌদি আরব এখনো পর্যন্ত সর্ববৃহৎ তেল রপ্তানিকারক রাষ্ট্র, আর তেলই এখনো বর্তমান সভ্যতার প্রাণ। তাই যে দেশের হাতে তেল, সেই দেশের হাতে শক্তি। তাই বর্তমানে সৌদি আরব আর আমেরিকা নয়, বরং ইরান, চীন এবং রাশিয়া এই জোটের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। আর এতেই গোটা পৃথিবীর ভূ রাজনীতিতে একটা বড় সড়ো পরিবর্তন ঘটে গেল। আর চলুন এবার আপনাদেরকে একটু প্রমাণ দিই যে খবর আমরা বলছি সৌদি আরব আমেরিকাকে সপাটে থাপ্পড় মেরেছে, সেই খবর আমেরিকার মিডিয়া হাউস এনবিসি, প্রকাণ্ড জাইগান্টিক একটা মিডিয়া হাউস, তারা কি লিখেছে চলুন দেখে নিই। ট্রাম্পস অ্যাব্রাপ্ট ইউটার্ন on a plan to reopen the Strait of Hormuz came after backlash from allies. Trump's abrupt U-turn, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক উলটপুরাণ, যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন টু রিওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজকে তিনি পুনরায় উন্মুক্ত করবেন, খুলে দেবেন, ইরানের হাত থেকে মুক্ত করবে স্ট্রেট অফ হরমুজকে। সেই আমেরিকা, সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তিনি উলটপুরাণ ডিগবাজি মারলেন যে তিনি আর হরমুজ প্রণালী খুলবেন না। অর্থাৎ তিনি যে মিশন ঘোষণা করেছিলেন প্রজেক্ট ফ্রিডম, সেই প্রজেক্ট ফ্রিডমকে তিনি অকস্মাৎ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন তার কারণ লিখেছে আফটার ব্যাকলাশ ফ্রম অ্যালাইজ। পারস্য উপসাগরে আমেরিকা রাষ্ট্রের যে মিত্র রাষ্ট্র ছিল সৌদি আরব, শুধু সৌদি আরব না, সৌদি আরবের পাশাপাশি এমনকি কুয়েত পর্যন্ত তারা সরাসরি জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোন যুদ্ধে তাদের দেশের মাটি, তাদের দেশের আকাশ, তাদের দেশে অবস্থিত মার্কিন সেনা ছাউনিকে ব্যবহার করতে দেবে না। আর শুধু এখানেই থেমে থাকেনি, সৌদি আরব বরং আরো কয়েক ধাপ এগিয়ে বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সমস্ত যুদ্ধ বন্ধ করতে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিনি তার অপারেশন এপিক ফিউরি এবং তার প্রজেক্ট ফ্রিডমকে বন্ধ করতে বাধ্য হলেন। আরো বিস্তারিত লেখা হয়েছে এখানে, সৌদি আরাবিয়া আ কি গালফ অ্যালাই। সৌদি আরব কি গালফ এলায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় সব থেকে মিত্র দেশ সেই সৌদি আরব সাসপেন্ডেড দ্য ইউএস মিলিটারিজ এবিলিটি, আমেরিকার সৈন্যবাহিনীর অধিকারকে বাতিল করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, টু ইউজ ইটস বেসেস অ্যান্ড এয়ার স্পেস। আমেরিকার সৌদি আরবে থাকা যে সমস্ত সামরিক সেনা ছাউনি এবং সৌদি আরবের যে আকাশ সীমা, সেই আকাশ সীমা ব্যবহারের অনুমতিকে বাতিল করে দিয়েছে সৌদি আরব টু ক্যারি আউট দ্য অপারেশন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবার জন্য এই আকাশ এবং সেনা ছাউনি ব্যবহারের অনুমতিকে খারিজ করে দিল সৌদি আরব, সোর্সেস সে। আর এই খবর যাচ্ছে খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের দুজন অত্যন্ত নির্ভরযোগ্য অফিসার, আমেরিকার প্রশাসনের অভ্যন্তর থেকেই এই খবর ফাঁস হয়ে যায়। জেরুজালেম পোস্ট, ইসরায়েলের খবরের কাগজ, যে ইসরায়েল বলার অপেক্ষা রাখে না, কতটা মরিয়া হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাইছিল, সেই ইসরায়েলের খবরের কাগজ লিখছে সৌদি আরাবিয়া ডিনাইড ইউএস অ্যাক্সেস টু এয়ার স্পেস। সৌদি আরব মার্কিন সেনাদেরকে আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে। প্রেসার্ড ট্রাম্প, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রেসার্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করেছে আরব টু পজ প্রজেক্ট ফ্রিডম। প্রজেক্ট ফ্রিডম একেবারে উল্লেখ করে দিয়েছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার যে দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রজেক্ট ফ্রিডম চালাবেন, সেই প্রজেক্ট ফ্রিডমকে বন্ধ করতে বাধ্য করেছে সৌদি আরব। আর সৌদি আরবের চাপে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করলেন তার প্রজেক্ট ফ্রিডম। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের সঙ্গে ইরানের যে বন্ধুত্ব, যা কোনোদিনও অতীতে ছিল না এই মাত্রায় বন্ধুত্ব। আর ইরান যুদ্ধে ইরান অসংখ্যবার আক্রমণ করেছে সৌদি আরব, সৌদি আরবের মার্কিন সেনা ছাউনি, তারপরেও
সেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে না গিয়ে বরং আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে এবং ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনের বিশ্ব রাজনীতিতে সৌদি আরবের সঙ্গে ইরানের বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। যে কথা ইরান প্রথম থেকেই দাবি করে এসেছিল, আমেরিকা যুক্তরাষ্ট্রকে আরব দুনিয়ার কোনো সামরিক সেনা ছাউনি রাখতে দেবে না ইরান। গোটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা ছাউনিকে উঠিয়ে নিয়ে যেতে হবে। মার্কিন সেনাকে কোনোভাবেই আরবের মাটিতে মধ্যপ্রাচ্যে গালফ রাষ্ট্রগুলোতে থাকতে দেবে না ইরান। সেই পথেই কিন্তু এগোতে চলেছে এখন ঘটনাক্রম। প্রথম সৌদি আরব আমেরিকার পায়ে বেড়ি পরিয়ে দিল। আগামী দিনে যদি চীনের সঙ্গে সৌদি আরবের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়, তাহলে এই গোটা অঞ্চল থেকে আমেরিকা বিতাড়িত হবে। আর সেই বিতাড়নের প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেল। এই প্রেক্ষিতে আপনাদেরকে একটা পুরনো খবর দেখায়। আমরা কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম, যখন অন্য কোনো ইউটিউবার, বাংলা ইউটিউবার বিশেষত, তারা কেউ এই আন্দাজটা করতে পেরেছিল না যে সৌদি আরবের সঙ্গে ইরানের সঙ্গে একটা আভ্যন্তরীণ গাঁটছড়া, একটা বন্ধুত্ব বা চুক্তি হতে যাচ্ছে। আমরা সেদিনই দেখিয়েছিলাম যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং ইরান, এই চার রাষ্ট্রের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে পুতিন এবং শি জিনপিং। ইরান, চীন, রাশিয়া এই পাওয়ার ব্লকের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। ফলে অপরদিকে রইল একদিকে ইসরায়েলের সঙ্গেই একাকার হয়ে রয়েছে এই মুহূর্তে আরব আমিরাত, ইসরায়েল এবং আমেরিকা, এই তিন রাষ্ট্রের মহাজোট। ওদিকে সৌদি আরবের সঙ্গে ইরানের বন্ধুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা মুসলিম দুনিয়াতে সৌদি আরবের সীমাহীন প্রভাব রয়েছে। আর তারপরে ইরান, এই মুহূর্তে গোটা মুসলিম বিশ্বে ইরান বীরের জায়গা দখল করেছে, আদর্শের জায়গা দখল করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে ইমানি শক্তিকে ধরে রাখতে পেরেছে। সুতরাং এই ইরান এবং সৌদি আরব, তাদের বন্ধুত্ব গোটা পৃথিবীর ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটে চলেছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে যে বন্ধুত্ব, তার বাস্তব প্রমাণ আমরা আজ হাতে পেলাম। যে কথা আমরা দুদিন আগেই জানিয়েছিলাম, সেই কথার প্রমাণ কিন্তু আমরা হাতে হাতে পেয়ে গেলাম। পরিশেষে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। গতকাল আমরা জানিয়েছিলাম RIP US এম্পায়ার, অর্থাৎ মার্কিন সাম্রাজ্যের মৃত্যু হয়েছে, তার ধ্বংসযাত্রা সম্পন্ন হয়েছে। আমেরিকা আর পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র নয়। পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র এই মুহূর্তে চীন। আব্বাস আরাগচি গতকাল যখন চীনে বৈঠক সারছিলেন, তখনই আমাদের মনে হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তেই দূত পাঠাবে চীনে। কারণ চীনের সঙ্গে ইরানের বোঝাপড়া যদি ভালো হয়ে যায়, আমেরিকা আগামী দিনে পারস্য উপসাগরে কোনোভাবেই টিকতে পারবে না। তাই ডোনাল্ড ট্রাম্প আজ আমেরিকা থেকে তার সেনেটরদের একটা টিম পাঠিয়ে দিয়েছে চীনে, এবং চীনে আজ তারা বৈঠক করছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করছে। আর সেই ছবি বাইরে প্রকাশ পেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি তড়িঘড়ি আব্বাস আরাগচির মিটিং এর পরপরই চীনের বিদেশমন্ত্রীর কাছে তার সেনেটরদের পাঠিয়ে তিনি সভা করছেন, যাতে করে তিনি পিছিয়ে না পড়েন, চীনের কিছুটা অনুগ্রহ যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র লাভ করে। এ এক হাস্যকর। এখান থেকে বোঝা যাচ্ছে যে এখন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা নয়, চীন। আমেরিকান সুপার পাওয়ার হ্যাজ অলরেডি ডিক্লাইন্ড, ডাইড। তবে এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যখন 14ই মে চীন সফর করতে যাচ্ছেন, তার আগে তার দেশ থেকে প্রতিনিধি দল চীনে যাওয়াই তো স্বাভাবিক, কিন্তু তা নয়। কিন্তু এই ঘটনা তা নয়। এই মুহূর্তে যারা আমেরিকা থেকে চীন সফর করছেন, তারা হলো সেনেটর, অর্থাৎ রিপাবলিকান দলের কিছু নির্বাচিত অভিজ্ঞ যারা সেনেটর, তাদেরকে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এটা একটা পলিটিক্যাল ট্রিপ, একটা রাজনৈতিক সফর। আর রাষ্ট্রপতি যাওয়ার আগে একটি দেশের পক্ষ থেকে অন্য দেশে যারা যায়, তারা টেকনোক্রেটিক টিম, সেটা একটা এক্সপার্ট টিম হয়। সেই এক্সপার্ট টিম অর্থাৎ একটি দেশের গুরুত্বপূর্ণ আমলা, সচিব, তারা গিয়ে ঠিক করেন যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক কি হবে। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু 14ই মে চীন সফরে যাচ্ছেন, তাই তার যাওয়ার আগেই তিনি একটা ডেলিগেশন পাঠিয়েছেন, যে ডেলিগেশন রাষ্ট্রপতি সফরের আগে পূর্ব পরিকল্পনা, তার নীতি নির্ধারণের জন্য গিয়েছেন।
কিন্তু আসলে কিন্তু তা নয়। ডোনাল্ড ট্রাম্প যে টিম পাঠিয়েছেন চীনে আজ, সেই টিম হলো আমেরিকার সিনিয়র রিপাবলিকান সেনেটর। আমেরিকার সেনেটের অভিজ্ঞ যারা প্রবীণ সেনেটর তারা গিয়েছেন চীনের সঙ্গে বৈঠক করতে, অর্থাৎ এটা একটা রাজনৈতিক সভা হচ্ছে। আব্বাস আরাগচির সভার পরেই আমেরিকাও তাদের একটা পলিটিক্যাল টিম পাঠিয়েছে চীনে। আর রাষ্ট্রপতি যাওয়ার আগে যে স্পেশাল টিম পাঠানো হবে আমেরিকার পক্ষে, সেটা হবে আমলাদের দল, যে আমলারা চীনের আমলাদের সঙ্গে বসে দুই রাষ্ট্রপতির মধ্যেকার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন। সুতরাং এটা কিন্তু মোটেই সেই টেকনোক্র্যাটিক বা এক্সপার্ট টিম যায়নি, এটা একটা পলিটিক্যাল টিম। আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পৃথিবীতে এখন আমেরিকা কিন্তু দাদা নয়, আমেরিকা পৃথিবীর মাতব্বর নয়। এই মুহূর্তে পৃথিবীর কোথায় কি হবে সেটা ঠিক করবার মালিক আর আমেরিকা নয়, সেটা ঠিক করবে চীন। তাই খোদ এখন আমেরিকার টিম চীনে এসে শি জিনপিং এর পায়ে পড়ছে তার অনুগ্রহের জন্য। এই কারণে আমরা গতকাল আপনাদের সামনে দেখিয়েছিলাম যে দ্য ডেথ অফ আমেরিকান এম্পায়ার, আমেরিকান সাম্রাজ্যের মৃত্যু হয়েছে। আর আজকের দিনের সবচাইতে বড় খবর, সৌদি আরব এবং ইরানের অটুট বন্ধুত্ব এবং তারা মিলিতভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের গলা টিপে ধরেছে। সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি মূলত আমাদের একটা যে রাজনীতির মনস্তাত্ত্বিক বিষয়। আমাদের মন এই গত 2 বছরে কিভাবে পরিবর্তন হয়েছে, আমাদের চরিত্রে যে অধৈর্যতা চলে এসছে, এবং আমরা কোনো রাজনৈতিক দলকে, কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে অন্তর থেকে আসলে এখন আর শ্রদ্ধা করছি না। আমরা ভং করছি, ভনিতা দেখাচ্ছি, আনুগত্য দেখাচ্ছি, অতি উৎসাহ দেখাচ্ছি, এবং পিছনে গিয়ে যে লোকের প্রশংসা করে এলাম জাস্ট 1 মিনিট আগে প্রকাশ্যে একান্তে এসে তার 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগাল করছি। এই বিবর্তন আমাদের দেশে শেখ হাসিনার জমানাতে ছিল না। দ্বিতীয়ত হলো যে ক্ষমতার যে একক ভরগুলো রয়েছে, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, আইজি হোক, সেনাপ্রধান হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী, এসপি, ডিসি, ওসি, টিওনো, এই পদগুলিতে মোটামুটি, আর ধরেন র্যাবের যদি কোনো কর্মকর্তা থাকেন, এই লোকগুলোকে কেন্দ্র করে মানুষের ভয় থাকে, আতঙ্ক থাকে, শ্রদ্ধা থাকে, এবং এই ভয় আতঙ্কের উপর ভিত্তি করে রাষ্ট্রের যে সিস্টেম সেগুলো চলতে থাকে। গত 18 মাসে ইউনূস জমানাতে মবের কারণে আমাদের এই যে কৃষ্টি এবং কালচার, এগুলো তছনছ হয়ে গেছে। ফলে আমরা স্থির হতে পারছি না, আমরা কারোর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছি না, এবং আজকে যে লোকটি আছে আমরা আগামীকালের জন্য তাকে আর সেই পদে রাখতে চাচ্ছি না। এরকম অস্থির চিত্তের মানুষের জীবনে কি ঘটে এবং একটা জাতি এরকম হয়ে গেলে তার পরিণতি কি হয়, সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে শিরোনাম নিয়ে আলোচনা করে নিই। প্রথমত, এই সরকার নির্বাচিত হয়েছে 5 বছরের জন্য। তো 5 বছর সরকার ক্ষমতায় থাকবে, নিয়মতান্ত্রিকভাবে আরেকটি ইলেকশন হবে, সেই ইলেকশনে যারা জয়লাভ করেন তারা আবার ক্ষমতায় আসবে। যদি বর্তমান সরকার ভালো কাজ করেন তাহলে সেই সরকারকে আমরা আবার ভোট দেব, আর ভালো না কাজ করলে আমরা বিকল্প অন্য যারা আছে তাদেরকে বেছে নেব, এই তো। কিন্তু কি এমন হয়ে গেল যে কর্মের কারণে এখন এই সরকার, বা ধরেন এর আগে ইউনূস সরকার ছিল, তাদের স্থায়িত্ব সম্পর্কে মানুষের মনে কোনো ইতিবাচক চিন্তা নেই। মানুষ বলছে, আরে রাখো রাখো রাখো, ওই শেখ হাসিনার মতো লোক মনে হচ্ছিল যাবেই না, তার মতো লোককে আমরা তাড়িয়ে দিয়েছি, তারপরে সে পালিয়ে গেছে, সে টিকতে পারেনি, আর কোথাকার কি ইউনূস। আবার ইউনূস সম্পর্কে বলা হচ্ছে, আর এই এত বড় বিশ্ব খেলোয়াড়, সারা দুনিয়া যার প্রেমে মুগ্ধ, আমেরিকা যার কথায় উঠে বসে, সেই ইউনূস টিকতে পারল না। আর কোথাকার তারেক রহমান, লন্ডন থেকে এলেন, 17 বছর প্রবাস থেকে এসে একটা সাজানো গোছানো একটা প্রি প্ল্যান্ড, যেটিকে এখন সবাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, সেই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় বসেছেন। এ কয়দিন টিকবে?
মানে এখানে মাসও বলা হচ্ছে না, বছরও বলা হচ্ছে না, দিন বলা হচ্ছে। এই গেল একটা, মানে মানুষের পেছনে এই কথাগুলো হচ্ছে। এগুলোর কতটা সত্য, কতটা বাস্তব বড় বিষয় নয়, বড়টা হলো এই কথাগুলো জনমনে হচ্ছে। 2 নম্বর হলো যে বিএনপির পক্ষ থেকে যে বিষয়গুলো খুব সামনে আনা হচ্ছে, যেমন ফ্যামিলি কার্ড, অসংখ্য কার্ড, আম কার্ড, জাম কার্ড, কলা কার্ড, কচু কার্ড, ঘেসু কার্ড, লিচু কার্ড, হকার কার্ড, জেলে কার্ড, জাউলা কার্ড, তারপরে শেষে আরো অনেক কিছু। এখন এই যে শুরুটা হলো ফ্যামিলি কার্ড দিয়ে, সেই ফ্যামিলি কার্ডকে আমরা টানতে টানতে সেই গ্যাস কার্ড, এলপিজি কার্ড, বিদ্যুৎ কার্ড, নানা রকম। এখন আর কয়দিন পরে যদি মানুষ আরো বাজে শব্দ উচ্চারণ করে, মানে সরকারের পক্ষ থেকে বললো না, কিন্তু সরকারকে ছোট করার জন্য, হেয় করার জন্য আরো বাজে বাজে শব্দ আমাদের সমাজে, যেগুলো সাধারণত আমরা অপরকে গালি দেওয়ার জন্য, কল্পনা করে নিন আমরা কি ভাষায় মানুষকে গালাগাল করি, বা গালাগালি করতে গিয়ে তোকে ওইটা করি, বা তুই অমুকের বাচ্চা, ইত্যাদি ইত্যাদি যে সকল আজে বাজে শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দগুলোর সাথে যদি একটা কার্ড যুক্ত করে দেয়া হয় তাহলে কেমন বাজে শোনাবে একবার একটু চিন্তা করেন। এই পর্যায়ে মানুষ কিন্তু এখন চলে গেছে। তো এরকম যখন একটা মানুষ, তখন এই কাজগুলো যে হচ্ছে সেটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটি এখন সামাজিক মাধ্যমে চলে গেছে। বাংলাদেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে ভীষণ রকম আজে বাজে, যাকে বলা হয় গুজব, যেটিকে বলা হয় সাইবার অ্যাটাক, সেটা হলো প্রধানমন্ত্রী এবং তার পরিবার, জনাব সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, তার এবং তার পরিবার। এরবারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও কিন্তু কম হচ্ছে না। মোটামুটি 4-5 জন 6-7 জন লোককে নিয়ে বিভিন্ন বট বাহিনী, বিভিন্ন সাইবার যারা গ্রুপ, তারা আমাদের পুরো সেই মানুষগুলোকে আক্রমণ করতে গিয়ে পুরো সমাজকে তারা শেষ করে দিচ্ছে। এই মানুষগুলো যাদের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে, তাদের নেতিবাচক প্রতিক্রিয়া কি হতে পারে মির্জা আব্বাসকে দিয়ে দেখেন। মুহূর্তের মধ্যে একটা মানুষ কি অবস্থা হয়ে গেল। এই কয়েকদিন আগে, নির্বাচনের আগে, পার্লামেন্টে রুমিন ফারহানাকে নিয়ে সেই তোফায়েল আহমেদ কত সুন্দর কথা বললেন, শান্তশিষ্ট, স্মার্ট,